বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি জয়ন্তী থেকে সান্তালাবাড়ির পথে। এখানে গাছের এক উঁচু ডালে হঠাৎই হর্নবিলের দেখা পেলাম। এটা মেল হর্নবিল। জয়ন্তী থেকে সান্তালাবাড়ির দূরত্ব 15 কিলোমিটার। সান্তালাবাড়ির একটু আগেই পড়ে এই 28 মাইল বা 28 বস্তি। 28 মাইলের মধ্যে দিয়ে এই চওড়া পিচঢালা বক্সা রোড চলে গেছে সান্তালাবাড়ি হয়ে বক্সা ফোর্টের দিকে। এই জায়গাটি হলো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্ভুক্ত। একটা সবুজের আড়ালে থাকা শান্ত গ্রাম। এখানে চারপাশ জুড়ে সুপারি গাছের আধিক্য চোখে পড়ে। সুপারি বাগানের ফাঁকে ফাঁকে দেখা মেলে অনেকটা জায়গা নিয়ে অনেক দূরে দূরে ছড়ানো রংচঙে কাঠের এক একটা বাড়িঘর, আর প্রতিটি ঘরই ছবির মতো সুন্দর। এখানে বেশিরভাগই নেপালি আর অল্প কিছু আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের একটা সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান আছে। এই নির্জন নিরিবিলি স্থানে দু একটা দিন কাটাতে চাইলে সেই ব্যবস্থা আছে। এখন এখানে বেশ কিছু হোমস্টে আছে। এটি একেবারে নতুন তৈরি হওয়া একটি হোমস্টে। এর ঠিক পেছনে এনাদেরই জমিতে আরেকটি হোমস্টে আরেকজন লিজ নিয়ে চালাচ্ছেন। 28 মাইলের এই হোমস্টের নাম হলো দ্য লিও জঙ্গল কটেজ। একেবারে পথের ধারে নয়, একটু ভেতর দিকে, তাই চারপাশের সবুজও এখানে অনেক বেশি। এই লম্বা করিডর সংযুক্ত করেছে সামনের আর পেছনের ব্যালকনির সাথে। পেছনে একটা লম্বা টানা বারান্দা, ওপাশটা সুপারি বাগান, তার পেছনে বালা নদী, আর তারও পেছনে দূরের নীলচে ভুটান পাহাড়ের সারি। এখানে অ্যাটাচড বাথরুম সহ ডাবল বেড, ট্রিপল বেড এবং 4 বেডের মোট 6টা ঘর আছে। ভাড়া ফুডিং লজিং নিয়ে 1200 থেকে 1500-র মধ্যে। অ্যাটাচ টয়লেটে গিজার সহ সব রকম সুযোগ সুবিধেই আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। এনাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রপার্টিও আছে। এই 28 মাইলে যে কটি হোমস্টে আছে প্রত্যেকটি অবস্থানগত দিক থেকে সুন্দর, তবে এই হোমস্টেটি আমার একটু বেশি ভালো লেগেছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার জয়ন্তীতে কয়েকদিনের ঠিকানা ছিল নদী পাড়ের পনান্তে হোমস্টেতে। সেখান থেকে একদিন হোমস্টে ঠিক করে দেওয়া গাড়িতে এই 28 মাইল সান্তালাবাড়ি ঘুরে এসেছিলাম। ঘণ্টা চারেকের এই ছোট্ট ট্রিপে সব নিয়ে খরচ পড়েছিল 1500 টাকা। দূরে নীলচে ভুটান পাহাড়ের সারি। এই পথের ডান দিকের বাড়িঘরের পেছন দিয়ে বয়ে গেছে বালা নদী, আর বাঁদিকে 2-3 কিলোমিটার দূর দিয়ে বয়ে গেছে ডিমা নদী। এবারে একটা সুপারি বাগানের মধ্যেই চলে এলাম। আজ থেকে বছর 5 আগে ডিসেম্বর জানুয়ারি সন্ধিক্ষণে যখন এই গ্রামে প্রথম আসি, তখন এখানে শুধুই সর্ষে ফুলের হলুদে ভরেছিল। এখন সেই সর্ষের মরশুম শেষ, এই জায়গা জুড়ে শুধুই সুপারির ফলন। এখানে একটা নতুন মনাস্ট্রি তৈরি হচ্ছে। কিছুদিন পরেই ছিল তার উদ্বোধন। মন্দিরের লামার সাথে গ্রামের লোকেদের প্রস্তুতিও জোর কদমে চলছে। বৌদ্ধ মন্দিরে এই মন্ত্রলেখা কাগজগুলো রাখা থাকে। এখন সেগুলোই ছোট ছোট আকারে কেটে রাখার কাজ চলছে। মাটি দিয়ে তৈরি এগুলিকে বলা হয় খারদুং।
এরই বড় আকৃতিগুলোকে বলা হয় মানে। পুরোপুরি শুকিয়ে গেলে এগুলিতে রঙের প্রলেপ পড়বে। এই জায়গাটি হলো 29 মাইল, 28 মাইলের পরেই আছে। প্রায় জঙ্গলের মধ্যে অল্প কিছু বাড়িঘর নিয়ে স্বল্প জায়গা জুড়ে এই গ্রামের অবস্থান। এই বাড়িটির পরেই লোকালয় শেষ আর ঘন জঙ্গলের শুরু। জঙ্গলের ওপাশটা আছে সান্তালা বাড়ি। এই 28 বা 29 মাইলের দূরত্ব নির্ধারণ হয়েছিল একসময় কুচবিহারের রাজবাড়ি থেকে। আলিপুরদুয়ার জেলার এই জায়গাগুলি একসময় ছিল কোচ ডাইনেস্টির অন্তর্ভুক্ত। এটা শীতের শুকনো বালা নদীর চর। বর্ষায় এর রূপই অন্যরকম হয়ে যায়। শিলিগুড়ি থেকে 28 মাইল 29 মাইল হয়ে সান্তালা বাড়ির দূরত্ব প্রায় 180 কিলোমিটার। সময় লাগবে প্রায় 5 ঘন্টা। নিকটবর্তী রেল স্টেশন আলিপুরদুয়ার এবং রাজাভাতখাওয়া জংশন। জঙ্গল পেরিয়ে সান্তালা বাড়ি প্রবেশের মুখেই পড়ল একটা ইংরেজি মাধ্যমের স্কুল। স্কুলের বিশাল প্লেগ্রাউন্ডে স্পোর্টস হচ্ছে। এমনিতেই বসন্তের প্রাককালে প্রকৃতির একটা অন্যরূপ, তার মধ্যে এই কচিকাঁচাগুলোর উপস্থিতি এই জায়গাকে আরও রঙিন করে দিয়েছে। এবার একেবারে চলে এলাম সান্তালা বাড়ির মধ্যে। অনেকগুলো নতুন রিসোর্ট, হোমস্টে তৈরি হয়েছে। তবে এই রাস্তার পাশের আগের কিছু হোমস্টে রিসোর্টও দেখলাম বন্ধ অবস্থায় পড়ে আছে। এটা বনপাহাড়ি রিসোর্ট। বছর 5 আগে এর ঠিক পাশের আরণ্যক রিসোর্টে আমার কয়েকটা দিনের ঠিকানা ছিল। এই রিসোর্টের রান্নাঘরেই এখানে আমাদের জন্য রান্না হতো। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। আরণ্যক আর বনপাহাড়িকে ঘিরে অনেক সুন্দর সময়, সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আর এটা হলো সেই আরণ্যক রিসোর্ট। এখানে ওপরের একটা ঘরে আমি ছিলাম। ঠিক পেছনেই আছে গভীর জঙ্গল। পেছনের বারান্দা থেকে সবসময় ময়ূর দেখতাম। এর পাশ ঘেঁষে একটা রাস্তা চলে গেছে সান্তালা বাড়ির অন্য আরেকটা অংশে। সেই পথের দুপাশ জুড়ে বড় বড় সব সুপারি বাগান, আর তার মাঝে মাঝে রংচঙে এক একটা ছবির মতো বাড়িঘর। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের বাড়ি আছে, আর প্রতিটি বাড়ি ভরে আছে শীতের মরশুমি ফুলে। জয়ন্তী থেকে এখানে আসতে হলে প্রথমে আসতে হবে বক্সা মোড়। এই মোড় থেকে বাঁদিকের পথ চলে গেছে আলিপুরদুয়ারের দিকে, আর ডান দিকের পথ ধরে সোজা এগিয়ে গেলেই এই জায়গায় চলে আসা যাবে। এটা সান্তালা বাড়ির সাপ্তাহিক হাট। এখানে প্রতি মঙ্গলবার করে সাপ্তাহিক হাট বসে দুপুর 1টা পর্যন্ত। আমি এখানে যখন পৌঁছাই তখন সেই সময় অতিক্রান্ত। সেই হাট কুটিয়ে নেওয়া হচ্ছে। এর আগের বারে এখানে এসে দেখেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। জামা কাপড়, বাসনপত্র, ঘর গৃহস্থলী জিনিসপত্র থেকে চাল ডাল, শাক সবজি, মাছ মাংস, ফল ফুল ইত্যাদি যাবতীয় সব কিছুই এই হাটে মেলে। একপাশে পাহাড়ের ধাপ জুড়ে সান্তালা বাড়ির গভীর জঙ্গল, আর রাস্তার অন্য পাশে বসে এই হাট। এই হাট ছাড়িয়ে আর একটু এগোলেই পড়বে সান্তালা বাড়ি মোড়। বাঁদিকের পথ ধরে সোজা 5 কিলোমিটার গেলেই বক্সা পোর্টে পৌঁছে যাওয়া যাবে। তবে গাড়ি চলার পথ 2 কিলোমিটার পর্যন্তই। জয়ন্তীতে ফিরে আসার সময় বালা নদীর ওপরের বালা ব্রিজে কিছুক্ষণ দাঁড়ালাম। এটা একসময় রেল ব্রিজ ছিল, 93 বন্যায় ভেঙে যায়। এটা বালা ব্রিজ। একসময় এই নদী চর ধরেই জয়ন্তীতে যেতে হতো।
বিকেলের জঙ্গল সাফারিতে চললাম ভুটিয়াবস্তি চুনিয়াবস্তি হয়ে চুনিয়া ওয়াচ টাওয়ারকে ডান হাতে রেখে ফাঁস খাওয়া চা বাগানের দিকে। এটা ভুটিয়াবস্তি। জয়ন্তী রিভারবেড ছেড়ে জঙ্গলের পথ ধরে একটু এগোলেই পড়ে। আমি এখানে যখন যাই তখন জঙ্গলের মাঝে মাঝে ছবির মতো কিছু বাড়িঘর আর তার মাঝে কয়েকটি হোমস্টেও ছিল, যদিও বর্তমানে সবটাই অতীত। বন দপ্তর থেকে এখানকার সব বাসিন্দাকেই পুনর্বাসন দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জঙ্গলের এই দিকটায় এই পথের সৌন্দর্য একেবারেই অন্যরকম। জয়ন্তী নদীর বিস্তৃত শুকনো নদীচরে মাঝে মাঝে জঙ্গল, আর বেশিরভাগটাই ঝোপঝাড়। এরকম জায়গায় লেপার্ডে দেখা পাওয়ার সম্ভাবনাও বেশি। তার সাথে আছে হাতির চলাফেরার চিহ্ন। এই বালুচর ধরে কিছুক্ষণ আগেই হাতি চলে গেছে, আমাদের অভিজ্ঞ সারথি তেমনটাই জানালো। এই নদীর নাম বাজে খোলা। এখন শীতের শীর্ণ। এখানে অনেক জায়গাতেই হাতির উপস্থিতির চিহ্ন ছড়িয়ে থাকতে দেখলাম। চারপাশটা অসম্ভব চুপচাপ। জঙ্গলের এক একটা জায়গা তো এতটাই নির্জন যে পাখিরাও চুপ করে গেছে। এটা আজ থেকে অনেক বছর আগে এই জঙ্গলে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু জয়ন্তীর 93 বন্যার পরে সেই রাস্তা বসে গিয়ে এখন একটা নদীখাত তৈরি হয়ে গেছে। আমরা এখন মাটি আর পাথরের যে জঙ্গলের পথ ধরে চলেছি তার সমান্তরালেই এই নদীখাত এগিয়ে গেছে। ফেব্রুয়ারি দোরগোড়ায় আমি এখানে যখন এসেছিলাম তখন জঙ্গল সাফারির জন্য ফরেস্ট ডিপার্টমেন্টে মাত্র 5টি গাড়িই ছিল। আগে থেকেই ফরেস্ট ডিপার্টমেন্টে সেই গাড়ি বুক হয়েছিল, তাই আমাকে প্রাইভেট গাড়ি নিতে হয়, যেটি হোমস্টে ঠিক করে দিয়েছিল। কেবলমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ির প্রবেশাধিকার আছে চুনিয়া ওয়াচ টাওয়ার যাওয়ার। তাই সেই ওয়াচ টাওয়ারকে ডান হাতে রেখে আমরা এগিয়ে গিয়েছিলাম ফাঁস খাওয়া চা বাগান পর্যন্ত। এটা সেই চা বাগান। এই পর্যন্তই সেই গাড়িগুলো যাওয়ার পারমিশন দেওয়া হয়। জয়ন্তীতে আমাদের হোমস্টে বনান্তে থেকে এখানে রওনা হই 3:30 নাগাদ। 2 ঘন্টার এই সাফারি শেষে ফাঁস খাওয়া থেকে আবার ফিরে চলেছি সেই ঠিকানায়। আবার সেই বিস্তৃত বালির নদীচর। তবে এখন দুপুরের রোদ পড়ে গেছে। এখানে একপাশ দিয়ে নদীর এক তীরে জলধারা বয়ে গেছে। এর পাশ ঘেঁষেই ঘন ঝোপ, ভেতরটা চাপচাপ অন্ধকার। ভেজা বালিতে অনেক লেপার্ডের পায়ের ছাপ দেখলাম। বুঝতে অসুবিধা হলো না এখানেই তাদের আস্তানা আছে। আবার চলে এলাম সেই বাজেখোলার বুকে। এই জায়গাটার একটা অদ্ভুত আকর্ষণ আছে। মাঝখানে একটা খোলা বিস্তৃত নদীচর, আর চারপাশ জুড়ে জড়িয়ে থাকা জঙ্গল। ডান দিকে জঙ্গলের শেষে জয়ন্তীর পাহাড়। এখানে দাঁড়িয়ে জঙ্গলের অনেকটা দূর পর্যন্ত দেখা যায়।
এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে জঙ্গলে গাড়ি থেকে নামার নিয়ম নেই, বিশেষ করে সন্ধ্যার এই সময়টা যখন তখন বন্যজন্তু চলে আসে। তবে হাতের কাছে এমন হাতছানি দেওয়া সৌন্দর্যকে আর হাতছাড়া করা গেল না, তাই ক্যামেরাবন্দি করতে নেমেই পড়লাম। জয়ন্তীতে আমি ছিলাম নদীর ধারের বনান্তে হোমস্টেতে। জয়ন্তীর ওপর আমার আগের দুটো ভিডিও লিঙ্ক আর সেই হোমস্টের ফোন নাম্বার থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। পরের পর্বে দুই পাহাড়ি গ্রামের গল্প নিয়ে আসছি।